আজকের মুভির কোনো ইন্ট্রো দেব না, কারণ এই মুভির ইন্ট্রো দিলে মুভির টুইস্ট নষ্ট হয়ে যাবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবাই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিস্তব্ধ রাত, গাড়িতে এক কাপল কোথাও যাচ্ছে। ছেলেটি গাড়ি চালাচ্ছে আর মেয়েটি তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। রাস্তায় হঠাৎ গাড়িটির সাথে একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয় আর গাড়িটি গিয়ে রাস্তার এক পাশে পড়ে। সিন শিফট হয় 8 বছর পরে। ঋতু বাচ্চাদের রেডি করে স্কুল বাসের কাছে নিয়ে যাচ্ছে। বাচ্চারা একটু কথা কাটাকাটি করলেও ঋতু তাদের বুঝিয়ে বাসে তুলে দেয়। স্কুল বাসটি বাচ্চাদের নিয়ে চলে যায়, তবে ঋতু এক দৃষ্টিতে গেটের বাইরে তাকিয়ে আছে। একটু পরে দুধওয়ালা এসে সাইকেলের বেল বাজালে ঋতুর হুঁশ ফিরে আসে। সে বাসায় এসে তাদের কাজের মেয়ে রেমাকে ডাকে। রেমা দৌড়ে তার কাছে আসে। ঋতু রেমাকে প্রশ্ন করে, বাচ্চারা কোথায়, তারা কি স্কুলে গিয়েছে? রেমা বলে, দিদি তারা তো স্কুলে গিয়েছে। ঋতু দ্রুত বাচ্চাদের রুমে যায়। সে দেখতে পায় বাচ্চারা রুমে নেই। ঋতু রেমাকে বলে, আমি ওদের বাসে তুলে দিয়েছি না তুমি দিয়েছ? রেমা বলে, দিদি আপনি তুলে দিয়েছেন, মাত্র 10 মিনিট আগের কথা আপনি ভুলে গেলেন? এটা শুনে ঋতু অবাক হয়ে যায়। রেমা বলে, দিদি আপনি ফ্রেশ হন, আমি নাস্তা দিচ্ছি। এরপর ঋতু তার ড্রয়িং রুমে যায়। ডায়েরি খুলতেই তার সেদিনের অ্যাক্সিডেন্টের কথা মনে হয়। ঋতু এই ডায়েরিতে সব কিছু লিখে রাখে। তার ড্রয়িং অনেক পছন্দ। সে প্রতিদিন ড্রয়িং করে আর মোবাইলে ছবি তুলে রাখে। অন্যদিকে ঋতুর হাজব্যান্ড থমাস এক জুনিয়র ডাক্তারকে বলছে, আমি প্রতিদিন সকালে যখন বাসা থেকে বের হই সে দরজায় দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন বাসায় যাই সে আমাকে চিনতে পারে না। ঋতু সব কিছুই ভুলে যায় আর কয়েকদিন সময় লাগে তার ঠিক হতে। জুনিয়র ডাক্তার থমাসকে বলে, সব ঠিক হয়ে যাবে স্যার, আপনি চিন্তা করবেন না। থমাস ড্রয়ার থেকে একটি ললিপপ বের করে। অন্যদিকে এক নার্স ছোট একটি বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছে, তবে বাচ্চাটি কোনোভাবেই ইঞ্জেকশন নিতে চাচ্ছে না। থমাস বাচ্চাটির কাছে আসে। সে বাচ্চাটিকে আদর করে ললিপপটি দেয় আর তাকে অন্যদিকে ব্যস্ত রেখে ইঞ্জেকশন পুশ করে। এরপর থমাস তার কেবিনে আসে। কেবিনে এক নার্স আসলে থমাস জানতে চায় আজ কতজন রোগী এসেছে। নার্সটি জানায়, স্যার 5-6 জন হবে আর কি। থমাস ঘড়ি দেখে বলে, তাহলে 2টার আগে বাসায় যাওয়া হচ্ছে না তাই তো? নার্স থমাসকে জিজ্ঞেস করে, স্যার ম্যাডাম কেমন আছে? থমাস বলে, সোজাসুজি বলতে গেলে আমি পাশে থাকলেই সে খুশি থাকে। মাঝে মাঝে ভাবি সব কাজ বাদ দিয়ে তাকে সময় দেই। থমাসের মন খারাপ দেখে নার্স বলে, স্যার আমি রোগীদের পাঠিয়ে দিচ্ছি। সিন পাস্টে যায়। অ্যাক্সিডেন্টের পর তাদের হসপিটালে আনা হয়। ডাক্তার থমাসকে বলে, অ্যাক্সিডেন্টের ফলে ঋতু স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে আর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে তার আগে থেকেই অ্যামনেশিয়ার লক্ষণ ছিল, মানে সে সব কিছু ভুলে যেত। থমাস বলে, আমি আগে কখনো তার এমন সমস্যা দেখিনি। ডাক্তার থমাসকে জানায়, আমি আপনাকে মিথ্যা বলবো না, ঋতুর সমস্যা দেখে আমার মনে হচ্ছে ভবিষ্যতে ঋতুকে আপনার দেখাশোনা করতে হবে। এটা শুনে থমাস অনেক কষ্ট পায়। অন্যদিকে আমরা ঋতুকে দেখতে পাই, তার মাথায় ভালো আঘাত লেগেছে। সিন প্রেজেন্টে আসে। রেমা ঋতুর আঁকা একটি পেইন্টিং প্যাকেট করে এসে ঋতুকে বলে, দিদি আপনি এখনও রেডি হননি, আমাদের তো সবে যেতে হবে। এরপর রেমা ঋতুকে হালকা মেকআপ করাতে করাতে বলে, সত্যি দিদি আপনি অনেক ভাগ্যবান, স্যার সব সময় আপনার খেয়াল রাখে। আচ্ছা দিদি আপনি চুল বড় করেন না কেন? চুল বড় করলে আপনাকে অনেক সুন্দর দেখাবে। ঋতু বলে, সত্যি ভালো লাগবে? রেমা জানায়, হ্যাঁ দিদি অনেক সুন্দর লাগবে। এরপর তারা বাইরে আসে। বিজু তাদের জন্য অপেক্ষা করছিল। বিজু মূলত রেমার হাজব্যান্ড আর সে পেশায় ড্রাইভার। এরপর তারা একটি পেইন্টিং শপে আসে। শপের মালিক রানা বলে, একটু দেরি করলেই আমি আপনাদের ফোন দিতাম। কাল এক রিসোর্ট থেকে পেইন্টিংয়ের জন্য ফোন করেছিল, তাই আমি আপনাদের অপেক্ষা করছিলাম। রানা পেইন্টিং নিয়ে রেমাকে 3000 টাকা দেয়, তবে রেমা মাত্র 3000 টাকা নিতে নারাজ। রানা ঋতুকে বলে, ম্যাডাম ব্যবসা ভালো চলছে না। ঋতু চুপচাপ রেমাকে নিয়ে বাইরে আসে। রেমা ঋতুকে বলে, দিদি এই লোকটি আমাদের ঠকাচ্ছে, আগের বারের মতো এবারও 3000 টাকাই দিল। ঋতুর কোনো সাড়া না পেয়ে রেমা জিজ্ঞেস করে, দিদি আপনি কি ভাবছেন? ঋতু বলে, আমি ভাবছি আমার এই পেইন্টিং এত টাকা দিয়ে কে কিনছে? অন্যদিকে থমাস গাড়িতে একটি পেইন্টিং নিয়ে তার বাগান বাড়িতে আসে। সে এক রুমে এসে পেইন্টিংটি টানায়। এখানে ঋতুর আঁকা সব পেইন্টিং দেখা যায়, মানে থমাস ঋতুর আর্ট করা সব পেইন্টিং কিনে এই রুমে টাঙিয়ে রাখে। এরপর সে গান ছেড়ে ড্রিঙ্কস করতে বসে। কেয়ারটেকার রামু তাকে মাংস এনে দেয়। থমাস মাংস খেয়ে অনেক প্রশংসা করে। রামুর হাতে গ্লাস দেখে থমাস জিজ্ঞেস করে, কি খাবে নাকি? রামু একটু লজ্জা পেয়ে বলে, আপনি দিলে না করব না। থমাস এবার রামুকে একটু লাল পানি দেয়। বাড়ি ফেরার সময় রামু থমাসের গাড়িতে বাগান বাড়ির ফলমূল তুলে দেয়। বাসায় ফিরতেই রেমা বলে, দিদি অনেক কান্না করছে। থমাস ঋতুর কাছে যায়। ঋতু থমাসকে বলে, আমি বাগানবিলা ছাড়াও অন্য কোনো পেইন্টিং করতে পারছি না। এরপর থমাস ঋতুকে গোসল করায়। ঋতু ওয়াশরুম থেকে বাইরে আসতেই থমাস বলে, তুমি কি আবারও বাথটাবে পড়ে গিয়েছিলে? থমাস ঋতুকে ওষুধ খাওয়ায়, এরপর তাকে ঘুমাতে বলে। সে ঋতুর ফোন থেকে সব ছবি ডিলিট করে দেয়। রাতে ঘুমানোর সময় ঋতু কোনো শব্দ শুনে উঠে বসে। থমাস জিজ্ঞেস করে, কি হয়েছে, কোনো খারাপ স্বপ্ন দেখেছ?
ঋতু বলে, এ বাসায় আমার অনেক ভয় লাগে, আমি নিউজে দেখেছি এমন বাসাগুলোতে চোর আসে। থমাস বলে, আচ্ছা তাহলে এক কাজ করি, কালকে বাসায় সিসি ক্যামেরা লাগাই। পরদিন বাসায় সিসি ক্যামেরা লাগানোর জন্য কয়েকজন লোক আসে। আমালা নামের এক মেয়ে ঋতুকে তার ভিজিটিং কার্ড দেয়। থমাস ঋতুকে বলে, তুমি এদের জন্য শরবত আনো। রান্নাঘরে গিয়ে ঋতু হঠাৎ সব ঘোলা দেখতে শুরু করে। সে অনেক কষ্টে শরবত বানায়। তার আবারও ট্রমা শুরু হয়। ঋতু একটি ছুরি হাতে চিল্লাতে শুরু করে। থমাস এসে ঋতুকে শান্ত হতে বলে। ঋতু তাতেও শান্ত না হলে সে ঋতুকে থাপ্পড় মারে। ঋতু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। থমাস ঋতুকে তার রুমে নিয়ে যায়। থমাস বাইরে আসতেই আমালা তাকে প্রশ্ন করে, স্যার ম্যাডামের কি হয়েছে? থমাস বলে, আপনাদের সবাইকে দেখে ভয় করেছে, তবে এখন সে ঠিক আছে। আমালা থমাসকে জানায়, স্যার আমাদের কাজ প্রায় শেষ, আমরা একটু পরেই চলে যাব। রাতে হঠাৎ ঋতুর ঘুম ভেঙে যায়। মোবাইলের ফ্ল্যাশ অন করে এদিক ওদিক দেখতেই এক চোর এসে তাকে পেছন থেকে ধরে ফেলে। পরদিন থমাসের মাথায় চোট দেখে এক ডাক্তার বলে, আমি কি ড্রেসিং করে দেব? থমাস বলে, না থাক, ঋতু এসব দেখলে ভয় পাবে। থমাস হসপিটাল থেকে বাসায় আসে। ঋতু থমাসকে বলে, আমাদের কার কোথায়? থমাস বলে, গাড়ি সার্ভিসিংয়ে দিয়েছি। এরপর ঋতু ড্রয়িং করতে বসে। সে কি ড্রয়িং করবে এটা ভাবতেই তার চোখের সামনে ভেসে ওঠে সূর্যমুখী ফুল। ঋতু এবার ড্রয়িং না করে টিভি দেখতে বসে। হঠাৎ তার চোখের সামনে একটি মেয়ের মিসিং নিউজ আসে। মেয়েটির পরা জামাটিতে সূর্যমুখী ফুলের ছবি রয়েছে। ঋতু এবার ভীষণ দেখতে শুরু করে। একটি সূর্যমুখী ফুলের বাগানে সে মেয়েটিকে দেখছে। রেমা কফি নিয়ে আসলে ঋতু রেমাকে বলে, আমি এই মেয়েটিকে কোথাও দেখেছি কিন্তু মনে করতে পারছি না। রেমা বলে, দিদি আমরা একদিন বাজারে গিয়েছিলাম, তখন এক পুলিশ অফিসার এই মেয়েটির ছবি আপনাকে দেখিয়েছিল। এরপরেও ঋতুর মনে হচ্ছিল সে এই মেয়েকে খুব ভালোভাবেই জানে। ঋতু হঠাৎ তার ব্রেসলেট খুঁজে পাচ্ছে না। সে বাসার সব জায়গায় খোঁজে কিন্তু কোথাও নেই। ব্রেসলেটটি থমাস ঋতুকে গিফট করেছিল। থমাস বাসায় আসে। সে ঋতুকে দেখে বলে, কি ব্যাপার, আজ তোমাকে এত খুশি লাগছে কেন? ঋতু থমাসকে তার ড্রয়িং রুমে নিয়ে যায়। সে আজকে সূর্যমুখী ফুল, খরগোশ আর একটি ব্যাটম্যানের লোগো এঁকেছে। ছবিগুলো দেখে থমাস অনেক খুশি হয়। ঋতু থমাসকে বলে, এগুলো আমি বাচ্চাদের রুমে রাখবো। এরপর থমাস সূর্যমুখী ফুলের ছবিটি দেখতে থাকে। ঋতু খরগোশ আর ব্যাটম্যানের লোগোটি বাচ্চাদের রুমে রাখে। বাচ্চারাও এসব দেখে অনেক খুশি হয়। পরদিন সকালে তাদের বাসায় আসে ডেভিড। ডেভিড মূলত মিসিং কেসের তদন্ত করতে এসেছে। ডেভিড থমাসকে ঋতুর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, আপনি কি একে চেনেন? থমাস বলে, হ্যাঁ, সে আমার স্ত্রী। এরপর ডেভিড ঋতুকে ডাকতে বলে। থমাস জানতে চায় কি হয়েছে। ডেভিড বলে, আপনার স্ত্রীকে ডাকুন, তারপর বলছি। ঋতু এলে ডেভিড তার পরিচয় দেয়। ডেভিড ঋতুকে একটি ছবি দেখায়, তবে ঋতু কিছুই বুঝতে পারছে না। ডেভিড তাকে জিজ্ঞেস করে, আপনি কি মরিয়ম কলেজের কোনো মেয়েকে চেনেন? ঋতু বলে, না, আমি কাউকে চিনি না। ডেভিড বলে, তাহলে আপনি হোস্টেলের সামনে গিয়েছিলেন কেন? ঋতু অবাক হয়ে বলে, আমি সেখানে গিয়েছিলাম। এরপর ডেভিড জিজ্ঞেস করে, আপনার মুখে কি হয়েছে? পাশ থেকে থমাস বলে, স্যার কালকেও পড়ে গিয়েছিল। ডেভিড এবার ঋতুকে ছায়ার ছবি দেখায়। ঋতু ছবি দেখে বলে, আমার মনে হয় আমি তাকে কোথাও দেখেছি, কিন্তু আমার মনে পড়ছে না। ডেভিড রাগ করে বলে, লাস্ট কয়েকদিন ধরেই এই মেয়েটি মিসিং, ভালো করে বলুন একে কোথায় দেখেছেন। তবে ঋতু কিছুই বলতে পারে না। থমাস ডেভিডকে একটু বাইরে আসতে বলে। ডেভিড বাইরে আসলে থমাস বলতে শুরু করে, লাস্ট 8 বছর ধরে সে ডাক্তার ম্যানুয়েলের পেশেন্ট। তার কোনো কিছু মনে থাকে না। তাকে প্রশ্ন করলে প্রতিবার আলাদা আলাদা অ্যান্সার পাবেন। এটা শুনে ডেভিড হতাশ হয়। ডেভিড থমাসকে বলে, কাল আপনার স্ত্রীকে নিয়ে দয়া করে পুলিশ ক্লাবে আসবেন। পরদিন থমাস ঋতুকে নিয়ে পুলিশ ক্লাবে আসে। ডেভিড ঋতুকে জিজ্ঞেস করে, আপনি কলেজ হোস্টেলের বাইরে কি করছিলেন, আপনার কি মনে পড়ছে? ঋতু বলে, হোস্টেলের সামনে এই মেয়েটি কোনো এক মহিলার সাথে কথা বলছিল। ডেভিড বলে, কার সাথে কথা বলছিল? ঋতু ভেবেচিন্তে বলে, যে মহিলাটি ছায়ার সাথে কথা বলছিল সে রেমা হতে পারে। ডেভিড জানতে চায় রেমাকে। ঋতু জানায় রেমা তার বাসায় কাজ করে। একটু পরে থমাস ঋতুকে বলে, তুমি এসব কি বললে? রেমা সবসময় তোমার দেখাশোনা করে, আর তুমি রেমাকে ফাঁসিয়ে দিলে। এরপর পুলিশ অফিসার রঞ্জন গিয়ে রেমা ও বিজুকে ডেকে আনে। রেমা ডেভিডকে বলে, স্যার আপনি যেদিনের কথা বলছেন আমি ওই দিন বিয়ে খেতে গিয়েছিলাম। আমার কথা বিশ্বাস না হলে আমার স্বামী বিজুকে জিজ্ঞেস করতে পারেন। বিজুকে ডাকা হলে সে বলে, স্যার সত্যি আমরা বিয়ে খেতে গিয়েছিলাম। ডেভিড বুঝতে পারে তারা এই কেসের সাথে সম্পৃক্ত নয়। ডেভিড থমাসের সাথে কথা বলতে বলতে ঋতুর মেডিকেল রিপোর্ট দেখছিল। থমাস ডেভিডকে বলে, স্যার অ্যাক্সিডেন্টের পর তার সব স্মৃতি মুছে গিয়েছে। রেমা ঋতুর দেখাশোনা করে। কয়েকদিন ধরে সে রেমাকে দেখতে পায়নি, তাই হয়তোবা সে আপনাদের মন গড়া কাহিনী শুনিয়েছে। ডেভিড থমাসকে বলে, সিসিটিভির ফুটেজে দেখলাম বাসায় চোর এসেছিল, তো থানায় কমপ্লেন করলেন না কেন? থমাস বলে, বাসা থেকে কোনো কিছু চুরি হয়নি, তাই কমপ্লেন করিনি। ডেভিড থমাসকে বলে, আপনার স্ত্রীর কন্ডিশন অনুযায়ী আমি এক ক্রিমিনোলজিস্টকে ডাকছি। সে ঋতুর মেন্টাল কন্ডিশন অনুযায়ী ইনভেস্টিগেশন করবে। উপর থেকে অনেক পলিটিক্যাল প্রেশার আছে, আর এই কেসের একমাত্র সাসপেক্ট ঋতু, তাই আপনি কিছু মনে করবেন না। এসব শুনে থমাসও রাজি হয়।
ডেভিড তাদেরকে আবারও কাল সকাল 10টায় আসতে বলে। তবে থমাস যাওয়ার সময় ডেভিডকে বলে, স্যার আমাদের কোনো বাচ্চা নেই, এসব ঋতুর কল্পনা। এটা শুনে ডেভিড 420 ভোল্টের শক খায়। পরদিন সকালে মীরা নামের এক ক্রিমিনোলজিস্ট ইনভেস্টিগেশন করতে আসে। মীরা ও ডেভিড ঋতুকে অনেক প্রশ্ন করে, কিন্তু ঋতু কোনো আনসার দিতে পারছে না, কারণ তার কোনো কিছুই মনে নেই। ডেভিড ঋতুকে বলে, আপনি 7 বার গিয়েছিলেন কলেজ হোস্টেলে, আপনার কি কিছু মনে পড়ছে? এটা শুনে ঋতু অনেক অবাক হয়। ডেভিড ঋতুর চেহারা দেখে বুঝতে পারে তার মেন্টাল কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে, তাই সে ঋতুকে বাসায় যেতে বলে। বাইরে আসতেই ঋতু ভীষণ দেখতে শুরু করে। সে দেখছে মেয়েটির সাথে যে মহিলাটি রয়েছে সে আর কেউ নয়, ঋতু নিজেই। একটু পর থমাস ঋতুকে নিয়ে রেমার বাসায় যায়। রেমা এসবের জন্য আর কাজে আসতে চায় না। থমাস তাদের অনেক রিকোয়েস্ট করে বলে ঋতুর মানসিক অবস্থা ভালো না, এজন্য সে এসব বলেছে। তবে আমি এখন থেকে খেয়াল রাখবো সে এমন ভুল আর করবে না। এর ফলে রেমা আবারও কাজে আসতে রাজি হয়। এদিকে পুলিশ ব্রিজের নিচে একটি লাশ পেয়েছে, আর লাশের কাছ থেকে একটি ব্রেসলেটও পাওয়া যায়। রিমা অনলাইন থেকে জুতা কিনেছে। এটা দেখে ঋতু বলে, আমারও অনলাইন থেকে কিছু কিনতে হবে। তখন রেমা বলে, দিদি আপনার তো ব্রেসলেট হারিয়ে গিয়েছে, আপনি অনলাইন থেকে আরেকটা নিতে পারেন। ঋতু অবাক হয়ে বলে, আমার ব্রেসলেট হারিয়ে গিয়েছে? সে হাতের দিকে তাকালে দেখতে পায় তার হাতে ব্রেসলেট নেই। রেমা বলে, দিদি বাসার সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি, তবে এখনও গাড়িতে খোঁজা হয়নি। তারা গাড়িতে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পরও তারা ব্রেসলেটটা পায় না। দিদি সেদিন তো কার সার্ভিসিংয়ে দেওয়া হয়েছিল, আমার মনে হয় সেখানে খোঁজ নিলে আমরা পেয়ে যাব। ঋতু বলে, ঠিক আছে, তাহলে আমাদের সেখানে গিয়ে খোঁজা দরকার। এরপর তারা বিজুকে নিয়ে সার্ভিসিং সেন্টারে আসে। ঋতু ম্যানেজারকে হারানো ব্রেসলেটের কথা বলতে গিয়ে ভুলে যায়। এটা দেখে রেমা বলে, গত সপ্তাহে কার সার্ভিসিং করতে আনা হয়েছিল, সেখানে একটি ব্রেসলেট ছিল, আমরা সেটাকে আর খুঁজে পাচ্ছি না। আপনি কি স্টাফদের একটু জিজ্ঞাসা করবেন তারা কেউ ব্রেসলেটটি পেয়েছে কিনা? ম্যানেজার গাড়ির নাম্বার চেক করে বলে, এই কার তো 4 মাস আগে এখানে সার্ভিসিংয়ের জন্য আনা হয়েছিল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর তারা ব্রেসলেট খুঁজতে হসপিটালে আসে। বিজু এক গার্ডকে বলে, গত সপ্তাহে তুমি কি ডাক্তার থমাস ও তার বউকে এখানে আসতে দেখেছিলে? লোকটি বলে, হ্যাঁ দেখেছিলাম, কোনো সমস্যা হয়েছে? বিজু লোকটিকে বলে, ম্যাডাম বলছে তার ব্রেসলেট এখানে কোথাও হারিয়ে গিয়েছে। লোকটি বলে, এটা তুমি আমাকে বলছো কেন? তোমার ম্যাডামকেই বলো, সেদিন তো সেই ড্রাইভ করছিল। বিজু অবাক হয়ে বলে, ম্যাডাম তো কার চালাতে পারে না। লোকটি বলে, আমি দেখেছি সে অনেক ভালো কার চালায়। বিজু বিশ্বাস না করলে লোকটি তাদের সবাইকে সেদিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখায়। ফুটেজে দেখা যাচ্ছে ঋতু থমাসকে নিয়ে হসপিটালে এসেছিল। এরপর তারা বাসায় ফিরে আসে। থমাস বাসায় আসতে ঋতু জিজ্ঞেস করে, সেদিন কার সার্ভিসিং করতে কোথায় গিয়েছিলে? থমাস বলে, যেখানে সব সময় করি সেখানেই। ঋতু বলে, মিথ্যে বলছো কেন? আমি ব্রেসলেট খুঁজতে সেখানে গিয়েছিলাম, তারা আমাকে বলেছে তুমি সেখানে যাওনি। থমাস বলে, গাড়িতে রক্ত লেগেছিল, তাই লোকাল ওয়ার্কশপে নিয়ে গিয়েছিলাম। ঋতু থমাসকে জিজ্ঞেস করে, আমি কি কার চালাতে পারি? থমাস কোনো কথা বলে না। ঋতু বলে, আমি হসপিটালের সিসিটিভির ফুটেজে দেখলাম আমি কার চালাচ্ছি। তখন থমাস বলে, হ্যাঁ তুমি কার চালাতে পারো, আমি তোমাকে শিখিয়েছিলাম। এরপর ঋতু জানতে চায় সেদিন রাতে কি হয়েছিল। থমাস বলতে শুরু করে, বাসায় আসা চোরটি আমার মাথায় আঘাত করে। যখন আমার জ্ঞান ফিরে আসে আমি দেখতে পাই তুমি বেহুশ হয়ে পড়ে আছো। আমি বেড ল্যাম্প দিয়ে তার মাথায় আঘাত করি। মারার পর চোরটি পালাতে শুরু করে। এরপর আমরা কার নিয়ে তাকে ফলো করি। চোরটি ভাগতে ভাগতে ব্রিজ থেকে নিচে লাফ দেয়, আর আমার তীব্র মাথা ব্যথা শুরু হয়। এজন্য তুমি ড্রাইভ করে হসপিটালে নিয়ে গিয়েছিলে। এসব আমি আগেও তোমাকে 2 বার বলেছি, কিন্তু তুমি প্রতিবারই ভুলে যাও। সব শুনে ঋতু কাঁদতে কাঁদতে থমাসকে সরি বলে। পরদিন ঋতুকে পুলিশ ক্লাবে ডাকা হয়। ডেভিড ঋতুকে বলছে, ছায়াকে কবে দেখেছেন, আপনার মনে পড়ছে? ঋতু বলে, হ্যাঁ দেখেছিলাম, তবে আমার মনে নেই। ডেভিড রাগ করে তাকে বাইরে যেতে বলে। এরপর থমাসকে ডাকা হয়। মীরা থমাসকে বলে, ঋতু কিছু লুকাচ্ছে। থমাস বলে, ম্যাডাম লুকানো তখনই সম্ভব যখন মনে থাকবে। ডেভিড বলে, আমার মনে হয় ঋতুর সাথে ছায়ার কোনো কানেকশন আছে। থমাস জানায়, আমি হসপিটালে যাওয়ার পর ঋতু রেমাকে নিয়ে কলেজ রোডের দিকে শপিং করতে যায়, হয়তোবা সেখানে তাদের দেখা হয়েছিল। এদিকে ঋতু পেইন্টিং শেষ করে ছবি তুলে রাখছে। রেমা লন্ড্রির জন্য কাপড় চাইলে সে রুমে গিয়ে বেডশিট তুলতেই 2টি চিরকুট পায়, আর আবারও ভীষণ দেখতে শুরু করে। পরদিন মীরা ও ডেভিড তাদের বাসায় আসে। থমাস আজকে হসপিটালে যায়নি। তারা ঋতুর সাথে কথা বলতে চাইলে থমাস ঋতুকে ডাকে, সে পেইন্টিং করছিল। ডেভিড এবার ঋতুকে চোরের ছবি দেখিয়ে বলে, আপনি একে কোথাও দেখেছেন? ঋতু বলে, না আমি একে চিনতে পারছি না। ডেভিড চোরের কাছে পাওয়া ব্রেসলেটটি বের করে বলে, এই ব্রেসলেটটি কি আপনার? ঋতু তার হাতের দিকে তাকিয়ে দেখে ব্রেসলেট তার হাতেই রয়েছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এসব কি বলছেন? পরদিন ঋতু ও থমাস পুলিশ ক্লাবে যায়। ডেভিড 3টি মেয়ের ছবি তার সামনে রেখে বলে, আপনি কি এদের কাউকে চিনতে পারছেন? ঋতু বলে, না আমি এদের চিনতে পারছি না। এরপর থমাস ও মীরা ডাক্তার ম্যানুয়ালের সাথে দেখা করতে যায়। ডাক্তার ম্যানুয়াল মূলত ঋতুর চিকিৎসা করে। মীরা হসপিটালের পাশে একটি বাগান বিলাসের গাছ দেখতে পায়।
তবে তারা ম্যানুয়ালের কাছ থেকে সেরকম কোনো ইনফরমেশন পায় না। পরদিন সকালে মীরা হসপিটালে গিয়ে থমাসকে বলছে, আমি ঋতুর উপরে একটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করতে চাই, হয়তোবা এর মাধ্যমে আমরা কোনো ইনফরমেশন পেতে পারি। থমাসও এতে রাজি হয়। ঋতুকে একটি রুমে বসানো হয়। মীরা ঋতুকে বলে, আপনার সামনে রাখা আলোটির দিকে তাকিয়ে আপনার খুশির মুহূর্তগুলো ভাবতে থাকুন। এর মাঝে মাঝে আমি আপনাকে প্রশ্ন করব আর আপনি সেগুলোর উত্তর দিবেন। ঋতু ভিশন দেখতে শুরু করে। সে বাচ্চাদের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছে। মীরা প্রশ্ন করে, আপনি ছায়াকে চেনেন? তখন ঋতু দেখতে শুরু করে জঙ্গলের মধ্যে সে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে এক পর্যায়ে একটি পুকুরে পড়ে যায়। ঋতু এর বেশি মীরাকে জানাতে পারে না। মীরা থমাসকে জিজ্ঞেস করে, ঋতু যে পুকুরের কথা বলল আপনি কি সেটা চেনেন? থমাস বলে, না, আমি এরকম কোনো পুকুর দেখিনি, হয়তোবা ঋতু এটা ছোটবেলায় দেখেছে। এরপর মেয়েগুলো যেখান থেকে মিসিং হয়েছে ঋতুকে সেখানে নিয়ে যাওয়া হয়, কিন্তু ঋতু কিছুই বলতে পারে না। মীরা এবার ঋতুর পেইন্টিং কেনা লোকটির সাথে দেখা করতে যায়। লোকটি মীরাকে জানায় ঋতুর পেইন্টিংগুলো তার হাজব্যান্ড থমাস কিনে নিয়ে যেত। এটা শুনে মীরা অবাক হয়। সে থমাসের সাথে দেখা করতে তার বাগান বাড়িতে আসে। মীরা পেইন্টিংয়ের ব্যাপারে জানতে চাইলে থমাস বলে ঋতুকে খুশি করার জন্য সে পেইন্টিংগুলো কিনে নিত। মীরা পেইন্টিংগুলো দেখতে চাইলে সে মীরাকে পেইন্টিংগুলো দেখায়। মীরা থমাসকে জিজ্ঞেস করে, এই বাড়িটি কি আপনার? থমাস বলে, এটা আমার দাদা দেবা আমাকে দিয়েছে। এরপর মীরা জানালার পর্দা সরিয়ে বাগান ভিলা দেখতে পায়। মীরা হঠাৎ কোনো জন্তুর আওয়াজ শুনতে পায়। সে থমাসকে জিজ্ঞেস করলে থমাস বলে, আমি এখানে কুকুর ছাগল সব পশুই পালন করি। সব দেখে মীরা সেখান থেকে চলে আসে। পরদিন সকালে থমাস ঘুম থেকে উঠে ঋতুর চিরকুটগুলো পরিবর্তন করে দেয়। ঋতু চিরকুট দেখে অবাক হয়ে যায়। সে হঠাৎ বমি করতে শুরু করে আর ভীষণ দেখে সে পুকুরে পড়ে যাচ্ছে। ঋতু থমাসকে বাচ্চাদের রুমে দেখতে পায়। থমাস ঋতুকে বলে, বাচ্চাদের রুমে রাখা পেইন্টিংগুলো মিসিং। এটা শুনে ঋতু বলে, আমার মনে হয় এগুলো মীরা নিয়ে গিয়েছে। থমাস হেসে বলে, মীরা এসব দিয়ে কী করবে? একটু পরে ডেভিড তাদের বাসায় আসে। ডেভিড প্রতিদিনের মতো তার পরিচয় দিতে গেলে ঋতু আজকে বলে, আমি আপনাকে চিনতে পেরেছি। এটা শুনে ডেভিড অবাক হয়। ডেভিড থমাসকে জিজ্ঞেস করে, মীরাকে লাস্ট কবে দেখেছেন? ঋতু বলে, আমি তাকে কালকে দেখেছি। ডেভিড ঋতুর কাছে এসে বলে, কখন দেখেছেন? ঋতু বলে, দুপুরে না হয় সন্ধ্যায়। থমাস ডেভিডকে বলে, কি হয়েছে স্যার? ডেভিড বলে, মীরা কাল সন্ধ্যা থেকে মিসিং। তার বাবা বলছে গাড়ির শব্দ শুনে সে দেখতে গিয়েছিল আর ফিরে আসেনি। এরপর ডেভিড সিসিটিভির ফুটেজে দেখে মীরা এখানে এসে দুটি পেইন্টিং নিয়ে গিয়েছে। ডেভিড চলে যেতেই থমাস তার বাগান বাড়িতে আসে। থমাস মাংস গ্রিল করে কুকুরদের খাওয়ায়। এবার আমাদের থমাসের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এই বাগান বাড়িটি ছিল থমাসের দাদা দেবার। থমাস ছোটবেলা থেকেই তার দাদাকে অনুসরণ করত। একদিন দেবা থমাসকে বলে, আমার যা কিছু আছে সব কিছুই তোমার। গ্রামে একটি অনুষ্ঠান হচ্ছিল। দেবার লোকজন দুটি মেয়েকে ধরে আনে। থমাস সব লুকিয়ে লুকিয়ে দেখছিল। দেবা একটি মেয়েকে মেরে ফেলে। এরপর তার কর্মচারীকে দিয়ে মেয়েটির শরীর টুকরো টুকরো করে কুকুরদের খেতে দেয়। থমাস সবসময় তার দাদার কাজকর্ম দেখত। আস্তে আস্তে তার এসব ভালো লাগতে শুরু করে। সিন প্রেজেন্টে আসে। থমাস এবার তার দাদার লাঠি নিয়ে বাগানবাড়ির বেসমেন্টে আসে। এখানে আমরা মীরাকে বাধা অবস্থায় দেখতে পাই। অন্যদিকে ঋতু অনেক কান্না করছে। রেমা কাছে এলে ঋতু বলে, কাল মীরা এখানে এসেছিল তাই না? রেমা বলে, দিদি আমি কাল তাড়াতাড়ি বাসায় গিয়েছিলাম তাই বলতে পারছি না। এরপর তারা সিসিটিভির ফুটেজ দেখতে শুরু করে। ঋতু আগের দিনের ফুটেজ খুব মনোযোগ সহকারে দেখে। এরপর সে রেমাকে বলে, থমাস এখন কোথায়? রেমা বলে, স্যার যেহেতু ট্রাক নিয়ে গিয়েছে তাহলে সে বাগান বাড়িতেই আছে। এরপর তারা বিজুকে নিয়ে বাগান বাড়িতে যেতে শুরু করে। রাস্তায় ঋতু মীরার বাড়ি দেখে বিজুকে গাড়ি থামাতে বলে। ঋতু বাড়ির গেটে গিয়ে দাঁড়ায়। রেমা ঋতুকে বলে, দিদি আপনি এখানে দাঁড়ান, আমি বাসা থেকে খোঁজ নিয়ে আসছি। ঋতু দেখছে মীরা তার সামনে এসেছে আর পেছনে দাঁড়িয়ে আছে থমাস। একটু পর তারা বাগান বাড়িতে আসে। এদিকে থমাস মীরাকে ইঞ্জেকশন দিচ্ছে। গাড়ির শব্দ পেয়েই সে দ্রুত কুকুরগুলোকে ছেড়ে দেয়। এরপর সে ঋতু ও রেমাকে ঘরে আনে। সে তাদেরকে বলে, তোমরা বসো, আমি বিজুর সাথে কথা বলে আসছি। থমাস দরজা লক করে কোনো কথাবার্তা ছাড়াই বিজুকে মারতে মারতে মেরেই ফেলে। এসব দেখে ঋতু ও রেমা দরজার লক ভেঙে বাইরে আসে। থমাসের এই রূপ দেখে তারা অনেক ভয় পায়। ঋতু রেমাকে পালাতে বলে। রেমা দৌড় দেয়, তবে থমাসের হাত থেকে নিস্তার পায় না। এসব দেখে ঋতু বমি করতে শুরু করে। থমাস এসে ঋতুকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পারছো? ঋতু বলে, হ্যাঁ তুমি থমাস। থমাস ঋতুকে ঘরে আনে আর ঘুমাতে বলে। এরপর থমাস রেমাকে বেসমেন্টে এনে ইঞ্জেকশন দেয়। তারপর সে তার রুমে ফিরে আসে। অন্যদিকে কুকুরগুলো বিজুকে ছিঁড়ে খাচ্ছে। থমাস ঋতুর পেইন্টিংগুলোতে আগুন জ্বালিয়ে নাচতে শুরু করে। ঋতু শুয়ে শুয়ে এসব দেখছে। চলুন এবার গল্পের জট খুলি। অ্যাক্সিডেন্ট হবার পর ডাক্তার তাদের জানায় ঋতুর শর্ট টাইম মেমোরি লস দেখা দিবে, তাই তার যা ভালো লাগবে সেটাই করার সুযোগ দিতে হবে। তবে যে বিষয়গুলো সে ভয় পায় সেগুলো থেকে তাকে দূরে রাখতে হবে, না হলে তার মেমোরি লস হবে। থমাস ঋতুর এই বিষয়টির ফায়দা তুলতে শুরু করে। থমাস মূলত তার দাদার মতো সাইকো। সে ঋতুকে অনেক টর্চার করত। ঋতু পানি দেখে ভয় পেত, তাই থমাস ঋতুকে পানি ট্যাপেও চুবাতো।
থমাস প্রতিদিন ঋতুর দ্বারা একটি করে মেয়েকে ডেকে আনতো। ঋতু যাতে এসব ভুলে যায় তাই তাকে প্রতিদিন পানিতে চুবাতো। ঋতুও শক খাওয়ার ফলে সব ভুলে যেত। এভাবে ডেভিডের খোঁজা মেয়েগুলোকে সে কিডন্যাপ করেছিল। শুধু তাই নয়, সে মেয়েগুলোকে মেরে মাংসগুলো কুকুরকে খাওয়াতো। থমাস অনেক সতর্কতার সাথে এসব করত। সে মেরে ফেলা মেয়েদের ঘড়ি, কাপড় এগুলোকে এক রুমে সাজিয়ে রাখত। একদিন ঋতু মীরার বাসায় যায়। তাকে দেখে ঋতু বের হলে থমাস পেছন থেকে এসে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে আর বেসমেন্টে আনে। চলুন এবার গল্পে ফিরি। প্রতিদিনের মতো থমাস আজকেও ঋতুকে পানিতে চুবাতে চায়। তবে ঋতু উল্টো থমাসকে পানিতে চুবিয়ে বাইরে আসে। বাইরে থাকা কুকুরগুলো ঋতুর পিছনে ছুটতে শুরু করে। এদিকে থমাস তার গান নিয়ে ঋতুকে পিছু করতে থাকে। ঋতু দৌড়াতে দৌড়াতে গিয়ে এক পুকুরে পড়ে যায়। এই সিনটি আমরা ঋতুর কল্পনায় দেখেছিলাম। তার মানে এমনটাও বেশ কয়েকবার হয়েছে। শেষমেশ থমাস ঋতুকে ধরে বেসমেন্টে আনে। সে ঋতুকে বলে, আমি তোমাকে এখানে আনতে চাই না, আর আসলেও সমস্যা নাই, কাল তো ভুলেই যাবে। সে একটি ইঞ্জেকশন ঋতুকে দিয়ে বলে, এটি তোমার শরীরে লাগাও। তবে ঋতু এটা করতে চায় না। থমাস রেগে তার কাছে এলে সে থমাসের পায়ে ইঞ্জেকশনটি ঢুকিয়ে দেয়। ইঞ্জেকশনটি পায়ে ঢুকে ঠিকই, কিন্তু কোনো ওষুধ তার শরীরে প্রবেশ করে না। অন্যদিকে মীরা তাকে বাঁধা চেনটি তুলে থমাসের গলায় ধরে। মীরা ঋতুকে বলে, তুমি দ্রুত গিয়ে পুলিশকে ফোন করো। ঋতু যেতে চাইলে থমাস তার হাতে থাকা গানটি ঋতুর মাথায় ছুঁড়ে মারে। ফলে ঋতু অজ্ঞান হয়ে যায়। এরপর মীরার সাথে থমাসের অনেক হাতাহাতি হয়। তবে মীরা থমাসের সাথে পেরে ওঠে না। ঋতুর জ্ঞান ফিরে আসে। সে গানটি নিয়ে দাঁড়ায়। থমাস ঋতুকে দেখে বলে, এই মেয়েটিকে গুলি করো, সে আমাকে আর আমাদের বাচ্চাদের মারতে এসেছে। ঋতুর সব মনে পড়ে যায়। মীরা তাকে বলেছিল তাদের কোনো বাচ্চা নেই। এসব ঋতুর কল্পনা। ঋতু থমাসের দিকে গান ধরে বলে, আমাদের কোনো বাচ্চা নেই। এরপর সে থমাসকে গুলি করে। এর কিছুক্ষণ পর ডেভিড বাগান বাড়িতে এসে পৌঁছে। সে তিনজনকে দেখে অবাক হয়। পরদিন মীরা ডেভিডকে বলছে, ঋতুর আঁকা ছবিগুলো আর থমাসের ব্যবহার দেখে আমার সন্দেহ হয়েছিল। আমি আপনাকে ফোন করে বলতেই চাচ্ছিলাম। ঠিক তখনই আমি গাড়ির আওয়াজ শুনতে পাই। গেটে তাকাতেই দেখি ঋতু দাঁড়িয়ে আছে। আমি ঋতুর সাথে কথা বলতে গেলে থমাস আমাকে অজ্ঞান করে বাগান বাড়িতে আনে। সত্যি বলতে গেলে ঋতু নিজেই এই কেসটি সলভ করেছে। ডেভিড এসব শুনে অনেক দুঃখ প্রকাশ করে। সে ঋতুকে বলে, আমরা শুধু তোমার উপরেই ফোকাস করেছিলাম। থমাসের মতো একজন ডক্টর এসব করবে তা কল্পনা করতে পারিনি। আমরা বাগান বাড়ি থেকে 13টা মেয়ের জিনিসপত্র পেয়েছি, যাদের মধ্যে তুমি একমাত্র বেঁচে আছো। সে তোমাকে মারেনি, কারণ তোমার দ্বারা তার কাজগুলো আরও সহজ হয়েছিল। এরপর ডেভিড ঋতুকে একটি ফাইল দিয়ে বলে, তোমার আসল নাম এস্থারা ম্যানুয়েল। থমাস তোমাকেও কিডন্যাপ করেছিল। ঋতু অবাক হয়ে ফাইলটি দেখতে শুরু করে। এসব জানতে পেরে সে অনেক ভেঙে পড়ে। কেস সলভ হওয়ার পর ডেভিড শহরে চলে যায়। পরদিন ঋতু থমাসের সাথে দেখা করতে আসে। থমাস ঋতুকে দেখে বলে, হ্যালো এস্থারা ম্যানুয়েল। ঋতু বলে, হ্যালো বাস্টার্ড। এর সাথে সাথেই মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।